আমি যে সময়টা টিনেজার ছিলাম তখন বোধহয় কলকাতায় গ্রুপ থিয়েটারের পিক টাইম। আর I fortunately had a father who was a theatre buff, and Ma and I were always taken to watch these phenomenally brilliant plays. মানে আমি বহুরূপীর নাটক দেখেছি, আমি নন্দিকারের নাটক দেখেছি, আমি চেতনার নাটক দেখেছি, আমি দত্তের নাটক দেখেছি, মানে কত নাটক বাবার সঙ্গে। সবচেয়ে বুঝেছি তা না, বাট দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল ইন আ ওয়ে, কারণ না বুঝিনি মানে ডাইনিং টেবিলে সেদিন রাত্রে একটা বিশাল ডিসকাশন, বাবা বোঝাচ্ছে, আমি তর্ক করছি, আমি বুঝছি না, হয়তো 2 বছর পরে সেটা বুঝছি, হয়তো অনেক বছর পরে সেটা বুঝছি, কিন্তু এই যে একটা প্রসেস, মানে এটা আমি খুব ফরচুনেট দ্যাট আই গ্রু আপ উইথ প্যারেন্টস হু ওয়ার, এত ডাইমেনশন ছিল তাদের। কিন্তু আমি রক্তকরবী স্টেজে দেখিনি। নন্দিনী তুমি দেখেছো? সুজয় আমাকে এটা বলতে বলেছিলাম, দেখো এটা আমি আই এম গোয়িং ব্যাক ইয়ার্স এন্ড ইয়ার্স when I was in my 20s, which sounds, I don't know what it sounds like, but just sounds normal. So এই সময় আমরা এটা মাস্টার্সে, আমি কম্পারেটিভ লিটারেচার পড়েছিলাম, তো মাস্টার্সে এটা আমাদের একটা টেক্সট ছিল, আমাদের পড়ানো হয়েছিল। সো আমি যখন দেখতে গেছিলাম, বাসবী আজকে আসেনি, বাট আমরা 3 জনে খুব যেতাম, বাসবী, আমি আর আমার আরেক বন্ধু দেখতে যেতাম। তো বহুরূপীর নাটক, দিস ওয়াজ অ্যারাউন্ড 77 or something like that. তো আমরা we were well informed about what to expect, কিন্তু তবুও যেটা আমার খুব যে ভালো মনে আছে তা নয়, কিন্তু যেটা মনে আছে, যেটা পরে এসে we asked our teachers and they explained it better to us, that স্টেজটা তৈরি হয়েছিল একটা, মানে মেইন স্টেজটা ফাঁকা ফাঁকা ছিল, আর এরকম দুটো ওপরে দুটো মানে প্ল্যাটফর্ম, রস্ট্রাম ছিল, আর সেই রস্ট্রামের ওপর পিপল লাইক সর্দার, মানে পিপল উইথ স্টেটাস, সর্দার, মোড়ল, গোসাই, যে ভগবানকে প্রাণ নাম করে, অন্ন প্রাণের দানটা দেয়, অন্ন গ্রহণ করে সর্দারদের থেকে। তো এই যে পিপল অফ স্টেটাস, এরা ছিল, এরা যে যখন আসতো স্টেজটায়, তখন মানে ওটা বোঝাই যাচ্ছিল যে ওরা হচ্ছে একটা ডেজিগনেশন আছে, সর্দার, মোড়ল, গোসাই, এমনকি অধ্যাপকও বোধহয় 2-1বার। আর তারপরে আরেকটা ওরকম লেভেল, ওখানে সাধারণরা, ফাগুলাল, বিশু, চান্দ্রা, এরা, কিশোর, এরা মেন স্টেজে। কিন্তু মেন স্টেজ আমার পরিষ্কার মনে আছে, it was not full of props, it was kind of empty. আর নন্দিনী, মানে মানে তৃপ্তি মিত্র, মানে ওয়ান্ডারফুল ইউজ অফ স্টেজ স্পেস, ওইটা। আর এইটা মনে আছে। আর যেটা মনে আছে, যে ওটা তো তাপস সেনের লাইটিং ছিল। তো এটা আমাদের মাস্টারমশাইরা বলেছিলেন, এটা আমরা জানতাম না, যে শম্ভু মিত্র একটা স্টেয়ার কেস রেখেছিলেন, এবং এই স্টেয়ার কেসের আইডিয়াটা উনি গগন ঠাকুরের একটা পেন্টিং থেকে পেয়েছিলেন। সেটা when we came back and discussed, তখন আমরা জানতে পেরেছিলাম। আর তারপরে যেটা স্টেজটা করতেন খালেদ চৌধুরী, হ্যাঁ। অ্যান্ড তো সেই নামগুলো আমরা, মানে তাপস সেনের নামটা ডেফিনেটলি জানতাম। আর আলোটা আমার এখনো মনে আছে, আলোটা I was a child when my parents took me to see Ongar, of which I don't remember a thing, কিন্তু ওটা নাকি দেখতেই হবে। যাই হোক, এই আলোতে রক্তকরবীর যে লাল ব্যাপারটা, ব্লাড বলো, রোম্যান্স বলো, প্যাশন বলো, হোয়াট এভার, ডেথ বলো, এইটা লাইটিংটা না খুব লাল যে স্টেজটা ছিল তা নয়, একটা লালের আভা ছিল, যে দিকটা আকাশের মতন, ওটা একটা লালের আভা ছিল। আর ওইটা খুব ভালো মনে আছে। আর কেন আরও বেশি তফাৎ আমি বলছি, আর যেটা মনে আছে যে একটুখানি ব্লুইশ আভাটা ছিল। তখন হয়তো এত সফিস্টিকেটেড লাইটিং ছিল না, বাট ওই লালের মানে আভা, ইনডিরেক্ট লাইটটা বেশি ছিল। আর যেটা সাউন্ড এফেক্টটা ছিল, ড্রামস ছিল,
আর কিছু লোহার, ওটা খুব ভালোই মনে আছে, লোহার চেন, এই চেন আর উইপিং এর সাউন্ড, তার সঙ্গে রাজার আর্তনাদ, লেবারদের আর্তনাদ, এইগুলো এই সাউন্ড এফেক্টটা ছিল। আর যেটা আবার মাস্টারমশাইদের কাছ থেকে শুনেছিলাম যে কস্টিউমটা রাজাকে যখন বেরোলো সে ভেঙে, ওই জালটাও কিন্তু তাপস সেন লাইটিং, কিছু একটা লাইটিং দিয়ে করেছিলেন। হ্যাঁ, লাইটিং দিয়ে, হ্যাঁ। আর যখন রাজা ভেঙে বেরোলেন তখন কোথাও কিন্তু রাজাকে ফুল ফেস একেবারে আলো পড়ছে এটা কিন্তু দেখানো হয়নি, মানে অলওয়েজ ব্ল্যাক, দ্যাট ব্ল্যাক ওয়াজ ইউজড। আর বাকি ক্যারেক্টারের মুখে যে আলো ফালোগুলো পড়ছিল তার একটা রিফ্লেকশন রাজার উপর যাচ্ছিল, সো হি ওয়াজ ফেইন্টলি লিট। অ্যান্ড এটাও again we learned from our teachers that নন্দলাল বসু had told শম্ভু মিত্র যে পেছনে যে মানে একটা কস্টিউম টিউনিক মতন, it was called the toothed wheel, মানে এরকম কাঁটা 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 একটা হুইল থাকবে পেছনে আর কি, হুইল প্রোগ্রেস, কিন্তু কাঁটাটা প্রোগ্রেস অ্যান্ড কাঁটা টুগেদার। তো এই ডিজাইনটা উনি নিয়েছিলেন। সো রাজা কিন্তু had his back to the stage, so you could see that. এইটা আমার মনে আছে, আর এইটা পরিষ্কার করে মনে আছে কারণ আমি পরে গৌতম হালদারের রক্তকরবীও দেখেছিলাম, much later. চৈতি ঘোষাল যেটা করেছে। তৃপ্তি মিত্র কিন্তু ওই নন্দিনী, when we come to the symbols, ওই একটা ধানের একটা পাকা সোনার একটা ধরনের রং, ঠিক ওই রকম রঙের শাড়ি পরেছিল কিনা মনে নেই, বাট ইট ওয়াজ নট হোয়াইট, ইট ওয়াজ নট ইয়েলো, it was something like that. And বাট গৌতম হালদারের স্টেজে যেটা আমার অতটা ভালো লাগেনি, মানে it seemed that the stage was full of red, too much red একেবারে। সেটা মানে that's what I felt. চৈতি ঘোষাল was also wonderful. আর নন্দিনীর আরেকটা সাউন্ড এফেক্ট, মানে এটা বোধহয় সত্যি তৃপ্তি মিত্রই করতে পারতেন, ওনার একটুখানি গলাটা কিন্তু স্পাইরালি উঠতো, তো মানে শম্ভু মিত্রের উঠতো এরকম, the calls that she gave, বিশু বলে যে ডাকছে, কিশোর বলে যে ডাকছে, these became like sound effects, কিরম যেন রেজোনেট করছিল। এইটা মনে আছে, এটা এই কটা জিনিস মনে আছে, and the rest we were told by our teachers. আমি অনেক বছর পরে I heard an oral rendition. অডিওটা আছে না, I heard it at 40A, মানে সুজয় আর চিকু, মানে সুদেশ চ্যাটার্জি, ওরা শাওলি মিত্রকে এনেছিলেন টু রিড রক্তকরবী। নন্দিনী, তুমি যেগুলো ডিসক্রাইব করলে না, she sat on that kind of ছোট্ট একটা বেতি মতন, আর সেখানে না she created the stage, মানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এখান থেকে সিঁড়ি উঠছে, ওখান থেকে টানেল নামছে, এখান থেকে মানুষ ঢুকছে, আলো, ওই দরজাটার মধ্যে আলো পড়ছে, ওখান থেকে নন্দিনী বেরিয়ে আসছে, or whoever, whichever character she mentioned, মানে প্রত্যেকটা ডিটেইল অফ স্টেজ ক্রাফট নাটকটা পড়তে পড়তে she created that so that it became like an audio and a visual presentation. মানে আমি ওই জিনিস জীবনে দেখিনি, I don't think I ever will, and I've told Sujoy this several times that I'm so grateful for this experience, কারণ আমার কাছে ওইটা মানে একটা রেভেলেশন ছিল যে ওইভাবে নাটক বোঝানো যায়। তাপস সেনের লাইট কোথায় পড়লো, খালেদার স্টেজে কোথায় কি হলো, কে কোন কস্টিউম পরলো, কি রং পরলো, অথচ কিন্তু উনি নাটকের ডায়লগগুলো বলে যাচ্ছেন একা, মানে উনি তো একা সারাক্ষণ অভিনয় করতেন। সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ফিট, মানে এটা দেখেছি বলে আই ফিল সো এনরিচড। আচ্ছা, এইটা আমি তোমাকে জিজ্ঞেস করছি এবারে, দ্য ফ্যাক্ট দ্যাট এই যে একটা টোটালিটারিয়ান গভর্নমেন্টের এগেনস্টে এত একটা প্রতিবাদ ইত্যাদি, এইটাই কি lends the play today the relevance that it has even today, and because we are dealing with words like tolerance, intolerance, and we are also talking about the threat to the biggest democracy of the world. তো এইটা কি এই যে রেলেভেন্সটা, সেটা কি এখান থেকে আসছে, or is there more?
দেখো আমি যখন রক্তকরবী এটা পড়লাম আবার ভাবলাম মানে এই রেলেভেন্স ব্যাপারটা তো ভীষণ ব্যক্তিগত, হ্যাঁ। তো আমার কাছে কিন্তু এই রেলেভেন্সটা, এই যে উনি বলেছিলেন দ্যাট ইট ইজ অ্যাবাউট সোসাইটি, আমার কাছে এটা পরিষ্কার মনে হয় দ্যাট ইট ইজ ভেরি রেলেভেন্ট, বিকজ not just in India or anywhere, in all countries there is a tendency towards moving towards totalitarianism. এটা হচ্ছে division of rich and poor, হচ্ছে exploitation of the poor, হচ্ছে কয়েকদিন আগেই কোথায় I think রত্নাবলী, I don't know whether we were discussing it at SEMO, যে কতগুলো 3টে মাইগ্রেন্ট লেবারারকে মধ্যপ্রদেশে নিয়ে আসা হলো এটা ওয়েল ডিগ করবে বলে, তাদের একটা ঘরে আটকে 6জন লোককে মাত্র 3টে রুটি খেতে দেওয়া হয়েছে, কিন্তু 8 ঘন্টা কাজ করাচ্ছে, 8 ঘন্টা 10 ঘন্টা। তো এক্সপ্লয়টেশন, it is about exploitation, it is about numbering people. I mean, and that when Tagore wrote it, you know, this numbering of people happened in history. So to me, I think it's very, very politically and socially relevant. And also from another point of view, because you know she and I both work for the environment, এই যে মাটি খুঁড়ছে, you know destroying the land, mining হচ্ছে, এটা আমার মনে হয় রবীন্দ্রনাথ এটা নিয়েও একটু বক্তব্য রেখেছিলেন, ecological consciousness. Look at the case, I mean, look at what is happening in Madhya Pradesh Baksawa forest. I mean, if that mining company gets what is it, 384 hectares of forest land, 2 lakh trees will be felled. And not only that, if trees are felled, the biodiversity goes. And what is happening in Brazil? Yeah, but look at what is happening. This company, Aditya Birla's SL Mining or something, it's now stuck in court কারণ ওই ফরেস্টে কেভ পেইন্টিংস পেয়েছে। তো এইটা যদি হয় তাহলে টু মাইন ডায়মন্ডস, ওখানে the richest diamond mines আছে, so look at the enormous environmental calamity. তো রক্তকরবীতে যেটা আমরা দেখছি সেটিংটা, যদি রবীন্দ্রনাথ কোনো সেটিং এর সাচ ক্রিয়েট, উনি খালি বলেছেন যক্ষপুরী, তো আমার তো মনে হয় যক্ষপুরী exists today very much so I look at it like that. যদিও এই কথাটা অনেকবার তোমরা দুজনেই বললে, but still, since I had it framed like a question, I feel as if I have to ask you, what does Nandini represent and why is she a metaphor for freedom? Okay, I think we've talked about this, but she's a metaphor. দেখো ড্রামার দিক থেকে দেখতে হলে you need a conflict. So to have a conflict, you need a protagonist and an antagonist. Nandini comes with an ideology which comes from Ranjan. I mean, she and Ranjan are together in that. All right. So, and she gets resistance. All right. So her agenda is to break this, and therefore the conflict. So she has to represent. So therefore the freedom. Then Sujoy, তুমি যেটা androgynous এর ব্যাপার বললে, এটা না আমি দেখলাম, I don't know, there could be a completely different reason, maybe you can tell us a reason, but I've noticed Raja calls Nandini by several names. প্রথমে নন্দা, তারপর নন্দিনী, তারপর নন্দিন, আর I looked up Nandin. I told Shampa, I was very excited. I was like, নন্দিন একবার রাজা বলে, অন্য ক্যারেক্টারসরাও নন্দিন, ফাইনালি আবার নন্দিনী হয়ে যাচ্ছে। নন্দিন is the male version of Nandini. So Nandini becomes male female blend. She is the leader. She is Ranjan now. I mean, you know, she is Ranjan, she is Raja. The Raja has, you know, so in the language also, I mean, Rabindranath, I mean, writers have a reason, right? হঠাৎ নন্দিনীকে নন্দিন কেন বলতে আরম্ভ করলো? সেই তো, হ্যাঁ কেন, মানে I'm sure, again as I said, I'm not a Tagore scholar, কিন্তু নিশ্চয়ই আরো গুঁড়ো কারণ থাকতে পারে হ্যাঁ এটার জন্য, which I'm not aware of. কিন্তু কেন নামটা চেঞ্জ করছে? উনি নন্দা বলছেন, মানে স্নেহে ভালোবাসায় হয়তো Nandin is not ভালোবাসা. Nandin There is an and agenda. Other start, he says it first,
And then Phagulal and the others also say Nondin. So I was looking up names, looking up masculine of Nondini ta ki hote pare. Okay, it's in Sanskrit and it's Nandin, which is a male counterpart of. Okay, now this is like Dr. Das would say, a loose ball thrown in my direction, and I have to hit it for a 6. So this is my chance to ask Sujoy to explain. He recently worked on Roktokorobi, and he got me to design 6 dhutis with the Roktokorobi symbols in it. So, and take it away. We discussed. No, that's fine. Yeah. So, well, I'm not a designer, but I just thought of, interplaying with the metaphors that the play presents you in so many different ways. And I thought of creating unisexual dhotis that would carry these designs, the metaphors precisely. And, for example, this had the flowers, red oleanders, which kind of represents the play itself. There was this, and this is beautifully done by the artist, where they see a crowd of kodaikars who go into the cave. All these, dhotis were sold in a couple of hours. And most of them have gone abroad. So I was very kind of happy to understand why people at all came and ordered these pieces. Of course, গল্পটা পড়ার সময় মানে ওই can the subaltern speak এটাই বলছে মানে they don't have a voice. True. এই যে অধ্যাপকের দোয়া তার কলম, খাগের কলম. This is a little oversimplified, I would say, as a design. But yes, it just carries the character of the message. This is the best that we could do it with representing the king, Jal, the cage and the crown. And finally, the representation of Ranjan, নীলকণ্ঠ পাখির পালক. এটা আমার সবথেকে ভালো লাগে। আমি যখন পাঠ করব আপনারা শুনবেন যে নীলকণ্ঠ পাখির পালক চূড়োয় পরিয়ে দিতে চেয়েছিল রঞ্জনের। So this is as a designer or as a conceptualizer, I'm grateful to my sister who kept the designs simple and also which could be explained at all to the collectors of this. নীলকণ্ঠ পাখির পালক এই পরিচয় দিলুম তোমার চূড়ায় জয়যাত্রা জয়যাত্রা। So this is Nandini. The feminine counterpart of Nandini. Our Nandini had a problem with the fact that her hands are at the back, and it kind of looks like they are tied up. Yeah. But actually they are not. This is the আমরা এমনি করে দাঁড়াই না হাতটা আর দাঁড়ানোটা যে চলে গেছে আজকে ওরকমভাবে দাঁড়ায় that is true. More like bondage. It's just the feminine gait, I would say. why I had a problem. নাটকটার মধ্যে নন্দিনী ছুটে বেড়াচ্ছে মোবাইল এরকম ভাবে দাঁড়িয়ে আমি কোথাও ঠিক ভাবতে পারিনি নাটকটার মধ্যে মানে she is very fluid and she's got this movement all the time. তাই জন্য আমার মনে হয় নাটকটা থেকে একটু পড়লে বোধহয় তাহলে বোধহয় ঠিক হবে। আমরা আমাদের এই আলোচনা এবারে শেষ করতে চাই, তাই আমি বিজয়লক্ষ্মী বর্মনের একটি নাট্যরূপ আপনাদের পড়ে শোনাবো। মাথায় রাখবেন যে এটি নাটকের সারাৎসার নয়, এটি আসলে একটি একক সংলাপধর্মী কি বলবো একটা উপস্থাপনা মাত্র। পোষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পোষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মোরে
হায় হায় হায়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরে, হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। দূর থেকে শুনতে পাচ্ছি গান, পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে তারই ডাক। পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে ধরেছে। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো 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 দুয়ার, খোলো দুয়ার খোলো। রাজা, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। রাজা, অদ্ভুত তোমার শক্তি, তুমি আশ্চর্য। প্রকাণ্ড হাতে প্রচণ্ড জোর ফুলে ফুলে উঠছে, ঝড়ের আগেরকার মেঘের মতো। দেখে আমার মন নাচে। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিনরাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? মনে হয় না যখন পৃথিবীর বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো, খুনোখুনি কারাকারির অভিসম্পাত? এই যে জায়গাটা, এর ডাকনাম যক্ষপুরী। এখানে মাটির নিচে যক্ষের ধন পোঁতা আছে, তাই সন্ধান পেয়ে পাতালে সুরঙ্গ খোদাই চলেছে। এই জন্যেই লোকে আদর করে একে যক্ষপুরী বলে ডাকে। যক্ষপুরীর রাজার মহলের বাহির দেয়ালে একটি জালের জানালা আছে। তার আড়াল থেকে রাজা তার ইচ্ছা মতো পরিমাণে মানুষের সঙ্গে দেখাশোনা করে থাকেন। আরো আছেন সর্দাররা, তারা যোগ্য লোক এবং যাকে বলে বহুদর্শী। তাদের সতর্ক ব্যবস্থা গুণে খোদাইকরদের কাজের মধ্যে ফাঁক পড়তে পায় না এবং যক্ষপুরীর নিরন্তর উন্নতি হতে থাকে। আমি নন্দিনী, ওই যে বালক কিশোর সমস্ত দিন সোনার তাল খুঁড়ে আনে, তার মধ্যে একটু সময় চুরি করে আমার জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যায়। এখানকার জানোয়ারেরা ওকে শাস্তি দেয়, তবু তার জেদ ওদের মারের মুখের উপর দিয়েই রোজ আমাকে ফুল এনে দেবে। ওই যে চলেছে বিশু পাগল, পাগল ভাই। দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের ওপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। তুমি আমার প্রাকার, তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। পাগল ভাই, এই বন্ধ গড়ের ভিতর কেবল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। আর আমার রঞ্জন, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই ভুঁড়ির মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্তকরবী। জানি না, আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং গলায় পড়েছি, বুকে পড়েছি, হাতে পড়েছি। এরা আমাকে এখানে নিয়ে এলো, রঞ্জনকে সঙ্গে আনলে না কেন? তবে আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। আমার জানলার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলেই ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওর ডানার একটি পালক আমার ঘরে এসে যদি উড়ে পড়ে তো জানবো আমার রঞ্জন আসবে। আর সকালে জেগে উঠেই দেখি উত্তরে হাওয়ায় পালক আমার বিছানায় এসে পড়ে আছে। দেখা হলে এই পালক আমি তার চূড়ায় পরিয়ে দেব।
সর্দার, সর্দার, ও কি, ও কারা? প্রেতপুরীর দরজা খুলে গেছে নাকি? ওই কারা চলেছে প্রহরীদের সঙ্গে? ওই যে বেরিয়ে আসে রাজার মহলের খিড়কি দরজা দিয়ে, ওরা কি মানুষ? ওদের মধ্যে মাংস, মজ্জা, মন প্রাণ কিছু কি আছে? ও কি, ওইসব ছায়াদের মধ্যে যে চেনা মুখ দেখছি, ওই তো নিশ্চয়ই আমাদের অনুপ আর উপমন্যু। ওরা আমাদের পাশের গাঁয়ের লোক, ওদের সবাই বলে তাল তমাল। মরে যাই, ওদের এমন দশা কে করলে? ওই যে দেখি শোকলু, অনুপ, শোকলু, এইদিকে চেয়ে দেখো, এই আমি তোমাদের নন্দিন, ঈশান পাড়ার নন্দিন। মাথা তুলে দেখলে না, চিরদিনের মতো মাথা হেঁট হয়ে গেছে। ওকে কঙ্কু যে, ও কঙ্কু ফিরে চা আমার দিকে, সারাই দিলে না। গেল গো, আমাদের গায়ের সব আলো নিভে গেল। ওকে পাগল ভাই, তোমার হাতে হাত করি, তোমাকে ওরা অমন করে কোথায় নিয়ে চলেছে? আমাকেও এমনি করে তোমার সঙ্গে বেঁধে নিয়ে যাক। পাগল ভাই, কিশোর। রাজা, সময় হয়েছে, দরজা খোলো, শুনতেই হবে আমার কথা। আমি নড়বো না, খোলো দ্বার। ওকে, ওই কে পড়ে? রঞ্জনের মতো দেখছি যেন। হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। জাগো রঞ্জন, আমি এসেছি তোমার সখী। রাজা রঞ্জনকে জাগিয়ে দাও, সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও। রাজা, কেন এমন সর্বনাশ করলে? বীর আমার, নীলকণ্ঠ পাখির পালক এই পরিয়ে দিলুম তোমার চূড়ায়। তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে, সেই যাত্রার বাহন আমি। রাজা, এইবার সময় হলো আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। রাজা, তুমি ভেঙে ফেললে তোমার ধ্বজা, এদের সঙ্গে মিলে ভাঙবো তোমার বন্দিশালা। আবুলাল, আমি চেয়েছিলুম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে। ওই দেখো দেখো, এসেছে আমার বীর, মৃত্যুকে তুচ্ছ করে। মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যে শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে উঠবে, ও কখনো মরতে পারে না। ও আসবে বলে এতদিন অপেক্ষা করেছিলুম। ও তো এলো, ও আবার আসার জন্য প্রস্তুত হবে, ও আবার আসবে। সর্দার, সর্দার, দেখো, ওর বর্ষার আগে আমার কুন্দ ফুলের মালা দুলিয়েছি। ওই মালাকে আমার বুকের রক্তে রক্তকরবীর রং করে দিয়ে যাব। সর্দার, সর্দার আমাকে দেখতে পেয়েছে। জয়, জয় রঞ্জনের জয়, জয়, জয় রঞ্জনের জয়, জয়, জয় রঞ্জনের জয়, জয়, জয় রঞ্জনের জয়। এরপরে আর বলার মতন কিছু নেই। I just have to express my heartfelt gratitude to the two persons sitting on either side of me for joining in my madness, not knowing what I was doing. They did not even question me once why or what. They just said, ha. Madness is not questioned usually. And we are family. Yeah, I know. True. But before we say bye, I'd like to thank a number of people. Team Moksha, which is my daughter-in-law Sneha and my son Udiraj, for all the technical support that I get from them, and all the scoldings which comes with the package. My cousin Shutapa, who was not in Kolkata for the longest time, but her relocating to Kolkata has really come to use for me. And her daughter Vishnupriya, who also doubles up as technical help and other help. Like many other things that are envisioned, Moksha Talks happened on the dining table
we sat and discussed it during one of my moksha exhibitions, and one of my closest friends, Onushua, she's Boodli to me, and we've spent I don't even want to say how many years together growing up. But she was there when we thought about it, talked about it, discussed it. I didn't think I'll be able to pull it off, but episode 1 seems to have gone off, and hopefully gone off well. So we can look forward to episode 2, which will be in November, somewhere around Kali Pujo. I want to talk about the Dance of Kali. It's a book by Shaoli Roy Chaudhary Dasgupta, and her academic interest and her dance interests kind of converge, and I want to talk about that and explore that and think about this, as the next part. The dialogue of the dialogue arts. with, yeah. And she's fascinated by mythology, and she writes beautifully, and she dances beautifully. So that will be our next project. Actually, I want to just add one thing. Yeah, sure. Moksha Talks, apart from being a calibration of culture, design, and the mindscape of the literary oeuvre or the city itself, it also houses fascinating designscapes by this hugely gifted lady, Shampa Mukherjee. If you're ever interested to visit a studio or be a part of the talk or collect her designs, which they were both wearing wonderful batik. There are many sarees. people wearing moksha today. Yeah, I know. Dr. Das is there, Onushua is there. I just want you to also spell out the phone number that people can call up. My daughter wrote Yeah. yes. Yeah. So my number is 9831189231. This is especially for viewers who are not here today. Once we go up on YouTube, I'm hoping to get feedback from you. Let us know how you felt about this episode. Let us know whether you enjoyed it. And let us also know whether we can expect to see you sometime. Obviously, we don't have the space to call as many people as we would want to. But I would like to believe that I would be able to zero in on people who are interested in the particular subject that we are discussing. Dr. Das has always accused me of being partial towards the department. So there are lots of English teachers here, and this was her huge point of debate. She starts usually with all of this, but then yes, that's one of the things. And definitely last and not the least, my videographer, Mr. Rojat Roy, he has come on board. I have told him that I want to do this madness every month, and he said, "Ha, Didi, Nishoy." He's been with me for a while. When I was working on weddings, he used to be my photographer then. Now he's going to do a moksha shoot, and of course the moksha talk shoots. So let's hope that I can carry on with this madness, and I hope that I can make a difference, because I really would want people to think a little bit differently, people to think, because I think that is one of the things that people don't do. As a teacher, it's very important to teach children how to count. What I think is even more important, that you need to teach them exactly what is to be counted. Thank you, ladies and gentlemen. It was an absolute pleasure having you all around me today. And I cannot even begin to tell you how much this has meant to me. Shantanu, Rahi, Vishnupriya, Shutapa, Kaveri. I will come to you later. Aditi, Onushwa, Ratnabuli, Dr. Das, Prakash, Nandini, and my children, of course. Thank you very, very much.